আলট্রাসনিকেটেড। তো সনিকেশন মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির যে সাউন্ড ভাইব্রেশন থাকে সেটা দিয়ে সনিকেট করলে অলমোস্ট 10 মিনিট তখন হচ্ছে ডিসপার্সড অবস্থায় কলয়েডাল অবস্থায় থাকে। সেটাকে হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভে আমরা কি করি মেইনলি হাইড্রোথার্মাল থেরাপি বলছিলাম তাই না, টেম্পারেচার এবং হাই প্রেসারে কিছু সময় অলমোস্ট 4 আওয়ার মোস্ট প্রবাবলি ডিফারেন্ট টাইমের জন্য করা যায়, ডিপেন্ডিং অন দা সাইজ আমরা ডিফারেন্ট টাইমের জন্য করতে পারি। তো এখানে করে তারপরে হচ্ছে যেই প্রেসিপিটেটটা পাই সেই প্রেসিপিটেটটাই হচ্ছে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল। তো সেই প্রেসিপিটেটটাকে হট এয়ার ওভেনে ফার্দার ড্রাই করে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল হচ্ছে এরকম পাউডার ফর্মে পাওয়া যায়। তো আমি এতক্ষণ যা বললাম এটা স্টেপ বাই স্টেপ ডিটেলস এখানে বলা আছে কোন টেম্পারেচারে কতটুকু সময়ের জন্য করতে হবে। তো এইভাবে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল প্রডিউস করার পরে ইউজ করা যায় হচ্ছে মেইনলি তোমার এটা হচ্ছে গুড ট্রান্সপারেন্সির জন্য খুবই বিখ্যাত। এবং এটা আমরা দেখবো অ্যাপ্লিকেশনটা কোথায়। আর এছাড়া হচ্ছে এর অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে, এই জন্য ড্রাগ ডেলিভারি বা মেডিকেল ফিল্ডেও সাধারণত অ্যাপ্লাই করা যায়। আর হচ্ছে টক্সিসিটি কম্পারেটিভলি কম জিঙ্কের, তোমার অন্যান্য ন্যানো পার্টিকেলের চেয়ে এটা টক্সিসিটি কম। তো এই জন্য এটাকে ওয়াইডলি ইউজ করা হয়। এখন আমরা বলছিলাম যে গুড ট্রান্সপারেন্সি এটা আসলে কোথায় দেখা যায়। এটা মেইনলি হচ্ছে আমাদের যে কসমেটিক্স প্রোডাক্ট থাকে, সেটা সানস্ক্রিন হতে পারে বা পার্সোনাল কেয়ার প্রোডাক্টস বলতে তোমার যেই মেকআপ ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে সেখানে যে ন্যানো পার্টিকেল ইউজ হয় সেটা সাধারণত আইদার টাইটেনিয়া অথবা জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এইগুলা ইউজ করার কারণ হচ্ছে, এত কিছু রেখে এটা কেন ইউজ করে, এটার কারণ হচ্ছে যে যখন খুব স্বাভাবিকভাবে সানস্ক্রিনের কাজই হচ্ছে সান প্রোটেকশন দেয়া। তো সান প্রোটেকশন দেয়া মানে হচ্ছে তাকে ইউভিটাকে আইদার আমাদের বডিতে যেন পেনেট্রেট করতে না পারে সেই রকম একটা প্রোটেকশন লেয়ার দিতে হবে, অথবা তাকে আমাদের বডি থেকে দূর করে দিতে হবে। সেই জন্য সাধারণত আমরা এই দুইটা পার্টিকেলকে নেই, কারণ এরা হচ্ছে সানলাইটেও ব্রেকডাউন করে না ন্যানো পার্টিকেল গুলা। তাদের যেহেতু ন্যানো সাইজ খুব ছোট ছোট ব্রেকডাউন করার টেন্ডেন্সি থাকে, এগুলো ব্রেকডাউন করে না। এবং আরেকটা যেটা হচ্ছে অ্যাটেনুয়েট মানে দুর্বল করে দেয়। ইউভি যে রেটা থাকে এটাকে আইদার অ্যাবজর্ব করে ফেলে একটা লেয়ার হিসেবে অথবা স্ক্যাটার করে দেয়। স্ক্যাটার করে দিলেও কি হচ্ছে আমার স্কিনের সাথে তাহলে টাচে যাচ্ছে না, স্ক্যাটার করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো এইভাবে সাধারণত এরা প্রোটেকশন প্রোভাইড করে থাকে। আর হচ্ছে এটা অলরেডি প্রুভড যে এরা হচ্ছে লেস হেলথ কনসার্ন, মানে টক্সিসিটি যেহেতু কম সেটা অলরেডি প্রুভ। এই জন্য আমরা সাধারণত স্কিন কেয়ার প্রোডাক্ট গুলাতে ন্যানো পার্টিকেল গুলো ইউজ করে থাকি, এই দুইটা ন্যানো পার্টিকেল। এখন এই সাইজ অফ ন্যানো পার্টিকেল, এই পার্টিকেল গুলা টাইটানিয়াম ডাই অক্সাইড আর জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলের সাইজের একটা ইম্প্যাক্ট আছে। এই যে ডিফারেন্ট কালারের দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে বলি, তোমরা ক্রিকেট খেলায় দেখবা অনেক সময় প্লেয়াররা হচ্ছে এক ধরনের সানস্ক্রিন ইউজ করে যেটা হচ্ছে সাদা সাদা হয়ে থাকে, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি সেটার মতো না দেখতে। এই একটা ডিফারেন্স তোমরা খেয়াল করে থাকবে, আই বিলিভ সবাই দেখেছো। তো এটার কারণ একটাই যে ওরা যে সানস্ক্রিনটা ইউজ করে সেটা ইউজুয়ালি বিগ রেঞ্জের হচ্ছে পার্টিকেল যেগুলো থাকে সেগুলো দিয়ে সাধারণত তৈরি হয়ে থাকে। তো বিগ রেঞ্জের পার্টিকেল হলে সুবিধা যেটা হচ্ছে এক্ষেত্রে যেহেতু কম্পারেটিভলি বিগার, সো স্কিনে পেনেট্রেট করার চান্স কম পার্টিকেলটা রিটসার, যেটা হচ্ছে সেফার। ন্যানো টক্সিসিটি যে কথা, যে ন্যানো পার্টিকেল যদি স্কিনের ভিতর দিয়ে ব্লাড লাইনে চলে যায় এটা তো হার্মফুল। সো বড় পার্টিকেল ইউজ করলে যদিও দেখতে ভালো দেখায় না, সাদা দেখায়, কিন্তু এটা স্কিনে পেনেট্রেট করার টেন্ডেন্সিটা এর কম থাকে। কিন্তু তুমি যদি স্মলার রেঞ্জে চলে যাও 10 ন্যানোমিটার, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, স্পেশালি ফিমেলরা যেটা ইউজ করে সেটা হচ্ছে একদমই ট্রান্সপারেন্ট হয়। এবং এটা 10 ন্যানোমিটার মানে হচ্ছে ন্যানো টক্সিসিটি ইনডিউস করতে পারে, মানে স্কিনের ভিতরে পেনেট্রেট করে চলে যেতে পারে। তো এই দুইটা কারণে সাধারণত এই সাইজের কারণে দেখা যাচ্ছে যে একই পার্টিকেল আমরা ইউজ করে একটা হচ্ছে হোয়াইট কালার পাচ্ছি আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পাচ্ছি। তো এটার পিছনে তাহলে কারণটা কি সেটাই আমরা দেখি যে এরকম কেন হচ্ছে। তো বোথ মানে টাইটানিয়াম ডাই অক্সাইড আর জিঙ্ক অক্সাইড যাই আমরা ইউজ করি না কেন এটা হচ্ছে ইউভি থেকে প্রোটেকশন দিতে পারে, এটা ফার্স্ট কথা। আর বাল্কিয়ার দ্য পার্টিকেল সাইজ অফ জিঙ্ক অক্সাইড এন্ড টাইটানিয়াম ডাই অক্সাইড, এদের কি টেন্ডেন্সি থাকে, এরা করে কি যে এরা রিফ্লেক্ট করে ফেলে হচ্ছে ভিজিবল লাইটকে, যেই ভিজিবল লাইটেই তো আমরা ইউজুয়ালি দেখতে পাই। সো টোটাল ভিজিবল লাইটকে এরা হচ্ছে রিফ্লেক্ট করে ফেলে।
যখন তারা ইউভি কে অ্যাবজর্ব করে কিন্তু ভিজিবল লাইট কে রিফ্লেক্ট করে, সেজন্য আমরা এদেরকে সাদা দেখতে পাই। কিন্তু যখন 25 থেকে 50 ন্যানোমিটার সাইজে চলে আসে, তখন এরা কি করে, ইউভি লাইট কে তো অ্যাবজর্ব করেই, পাশাপাশি হচ্ছে ভিজিবল লাইট কেও কিছুটা অ্যাবজর্ব করে আর স্ক্যাটার করে থাকে। এতে করে দেখা যাচ্ছে একটা ট্রান্সপারেন্ট প্যাটার্ন তৈরি হয় স্কিনের উপরে। তো কি করছে, তার ভিজিবল লাইটের সাথে তার ইন্টারাকশনটা কিরকম তার উপর ভিত্তি করে আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি, অথবা দেখতে পাচ্ছি যে এটা ট্রান্সপারেন্টও হতে পারে। এছাড়া ন্যানো পার্টিকেল লুব্রিকেন্ট হিসেবে ইউজ করা যায়। ডিফারেন্ট ন্যানো পার্টিকেল, জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল বা টাইটেনিয়া, এগুলা ন্যানো পার্টিকেল ইউজ করার কারণ হচ্ছে যে লুব্রিকেন্টের কাজ কি, আমাদের সাধারণত যে দুইটা সারফেস যদি একে অপরের সাথে থাকে, ওয়্যার রেজিস্ট্যান্স দেয়া বা ফ্রিকশন রেজিস্ট্যান্স তৈরি করা। তো ন্যানো পার্টিকেল দিলে দেখা যায় অনেক সময় এই প্রপার্টি গুলা, যার নাম আমরা বলছি হচ্ছে ট্রিবোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মানে এই যে ওয়ার রেজিস্ট্যান্স, ফ্রিকশন রেজিস্ট্যান্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলাকে ইমপ্রুভ করতে পারে। এই জন্য লুব্রিক্যান্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে বেজ অয়েল আমরা যেগুলো ক্রুড থেকে পাই তার মধ্যে সিনথেটিক হিসেবে অনেক ন্যানো পার্টিকেল ইন্ডিউস করা হয় তার লুব্রিক্যান্ট প্রপার্টিকে আরো ইমপ্রুভ করার জন্য, ওয়ার রেজিস্ট্যান্স, ফ্রিকশন রেজিস্ট্যান্স এগুলো বাড়ানোর জন্য। প্লাস যেহেতু এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং হেলথের উপর কম ইম্প্যাক্ট কম, এই জন্য এগুলাকে সাধারণত ইউজ করা হয়। এরপর হচ্ছে এনভায়রনমেন্টালি আমাদের ন্যানো পার্টিকেল কিভাবে কিভাবে কাজে লাগতে পারে তার একটা ব্রিফ ইন্ট্রো এখানে বলা আছে। এনভায়রনমেন্টাল রিমিডিয়েশন মানে হচ্ছে যে বিভিন্ন যে পলিউটেন্ট গুলো তৈরি হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ভাবে, যেটা এনভায়রনমেন্টের যে তোমার এই কি বলে মেটেরিয়ালস গুলো আছে, পানি বাতাস, এগুলোকে ইম্প্যাক্টেড করতে পারে। এই রিমিডিয়েশনের জন্য কি করতে পারে, ন্যানো পার্টিকেল ইউজ করা যেতে পারে। মেইনলি কিভাবে, আইদার ন্যানো পার্টিকেল দিয়ে কোনো পলিউটেন্টকে আমরা অ্যাবজর্ব করতে পারি, অথবা তার সাথে রিয়েক্ট করে সিস্টেম থেকে রিমুভ করে দিতে পারি। অ্যাপ্লাইড ইন বোথ ইনসিটু আর এক্সিটু। মানে হচ্ছে ইনসিটু মানে তো জানো যে যদি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করি, যদি যেখানে আমার ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে সেই পটে যদি আমি ন্যানো পার্টিকেল ইনডিউস করি তাহলে সেটা ইনসিটু। আর এক্সিটু মানে হচ্ছে যে ওই যেখানে আমার ওয়েস্ট ওয়াটার প্রডিউস হচ্ছে তাকে অন্য কোনো একটা প্লেসে নিয়ে গিয়ে আলাদা ট্রিটমেন্ট করে আবার সিস্টেমে রিটার্ন করি, তাহলে হচ্ছে এটা সিস্টেমের বাইরে নিয়ে গিয়ে করা হয়, যেটার নাম আমরা এক্সিটু বলে থাকি। ইন ভিভো ইন ভিট্রো এই টাইপেরই আর কি। তা এইভাবে ন্যানো পার্টিকেল গুলা আইদার অ্যাবজর্পটিভ বা রিয়েক্টিভ মেথডে এনভায়রনমেন্টাল পলিউটেন্টকে রিমুভ করতে পারে। আচ্ছা, তো এটাই বলছে যে বোথ মেথড বলতে যে অ্যাবজর্পটিভ আর রিয়েক্টিভ মেথড অ্যালাউস দ্য রিমিডিয়েশন অফ লিটল পার্টিকেল বা পলিউটেন্টস যেটা। তো এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কি হতে পারে। এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেইনলি আয়রন দিয়ে সয়েল বা ওয়াটার থেকে রিডক্স রিয়েকশনের মাধ্যমে হেভি মেটাল বা অর্গানিক কম্পাউন্ড, এছাড়া টাইটানিয়াম ডাইঅক্সাইড দিয়ে ফটো ক্যাটালাইটিক ডিগ্রেডেশনের মাধ্যমে অর্গানিক পলিউটেন্ট, এগুলাকে আমরা রিমুভ করতে পারি। তো এরকম, এটা জাস্ট একটা এক্সাম্পল, ডিফারেন্ট টাইপের ন্যানো পার্টিকেল দিয়ে আমরা ডিফারেন্ট পলিউটেন্টকে সিস্টেম থেকে রিমুভ করতে পারি। তো আমরা এখানে সিলিকা আর টাইটেনিয়ার কথা পড়ছি এনভায়রনমেন্টাল রিমিডিয়েশনের জন্য যে ন্যানো পার্টিকেল গুলো ইউজ করে। এর মধ্যে সিলিকা আর টাইটেনিয়া ন্যানো পার্টিকেল মেইনলি অ্যাবজর্পশনের উপর বেস করে আর হচ্ছে ফটোক্যাটালাইসিস এর উপর বেস করে পলিউটেন্ট রিমুভ করে। হ্যাঁ, ফটোক্যাটালাইটিক যে সিস্টেমটা সেটা আমরা পরবর্তীতে স্টাডি করব। এটা হচ্ছে বেসিক্যালি এভাবে রিয়েক্টিভ সিস্টেম বলতে এখানে ফটোক্যাটালাইটিক রিয়েকশনের মাধ্যমে সে করে থাকে। তো এখন এছাড়া হচ্ছে, তো ন্যানো পার্টিকেল ক্যান ইজিলি অ্যাবজর্ব পলিউটেন্ট যা বললাম এতক্ষণ। এখন এটা হচ্ছে রিকভারি করতে হবে ন্যানো পার্টিকেল সিস্টেম থেকে, যখন পলিউটেন্টকে রিমুভ করে ফেলে এই ন্যানো পার্টিকেলকে আমরা রিমুভ করতে চাই। রিমুভ করার জন্য যেটা করা হচ্ছে, ন্যানো পার্টিকেল যেহেতু ওয়াটারের সাথে যদি সবকিছুর সাথে মিশে যায় একে বের করার সমস্যা, সেইখানে ন্যানো পার্টিকেল যদি আয়রন টাইপের হয় তাহলে কি করতে পারি, একটা ম্যাগনেট দিয়ে আমরা ইজিলি আফটার পলিউটেন্ট রিমুভাল তাকে সিস্টেম থেকে রিমুভ করে ফেলতে পারি। তো এটাই হচ্ছে এখানে বলা আছে। এর আগে আমরা একটা এক্সাম্পলও দেখলাম যে হেভি মেটাল, অর্গানিক কম্পাউন্ড, এগুলোকে আয়রন ন্যানো পার্টিকেল দিয়ে রিমুভ করতে পারি। করার পরে সেই ন্যানো পার্টিকেলকে আমরা আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেহেতু ম্যাগনেট দিয়ে আবার রিকভার করতে পারি।
তো এখন সাইড ইফেক্টস অফ ন্যানো পার্টিকেল বলতে বোঝাচ্ছে যে ন্যানো পার্টিকেল, একটু আগেই যে বললাম যে আমাদের যত ছোট সাইজে যাচ্ছে স্কিনে পেনেট্রেট করে আমাদের কি করতে পারে, যে ন্যানো টক্সিসিটি তৈরি করতে পারে। তো এই এনভায়রনমেন্টাল রেমিডিয়েশনেও যে ন্যানো পার্টিকেল ইউজ হয় এদেরও কিছু টক্সিসিটি থাকতে পারে। টক্সিসিটি থাকতে পারে কিভাবে? এক হচ্ছে যে তোমার ওয়াটারে যেহেতু যাচ্ছে, সেই ওয়াটারটা যদি ন্যানো পার্টিকেল সহ ওয়াটার হয়, তখন সেটা কি হবে, সেকেন্ডারি সোর্স অফ পলিউশন হবে। কারণ ওয়াটারের ন্যানো পার্টিকেল গুলো যদি থেকে যায়, তাহলে এগুলো তো ডিসপোজড হবে না। যে ন্যানো পার্টিকেল গুলো ইউজ করি টাইটেনিয়া বা সিলিকা, এগুলো তো সময়ের সাথে, যদিও সিলিকা হচ্ছে বালুই বলতে পারো, বালু তো এমনিতেও সিস্টেমে থাকে, বাট টাইটেনিয়ার কথা যদি আমি বলি, সেটা যদি সিস্টেমে থেকে রিমুভ না হয়, থেকে যায়, তাহলে ফার্দার টক্সিসিটি তৈরি করতে পারে। সেটা হতে পারে ওই পানির মধ্যে যে তোমার মেরিন লাইফ আছে, তোমার আহ, মাছ বা অন্যান্য এনিমেলস যেগুলো থাকে, বা ওই যে ইয়েগুলো তোমার প্ল্যান্ট গুলো যেগুলো থাকে মেরিন, তাদের জন্য হার্মফুল হতে পারে। আবার যেটা হতে পারে, তোমার এই ওয়াটার যদি আমরা নিজেরা আবার কোনোভাবে পিউরিফাই না করে কেউ যদি ইনটেক করে বডিতে চলে যায়, তাহলে সেখানে ন্যানো টক্সিসিটি তৈরি হতে পারে। এছাড়াও যেটা ওই ন্যানো পার্টিকেল ট্রিটমেন্ট করার সময় যেটা হতে পারে, আমরা ইনজেস্টেড হতে পারে, ইনহেল মানে হচ্ছে নিঃশ্বাসের সাথে চলে যেতে পারে, তারপরে পারমিয়েটেড থ্রু দা স্কিন এটা হতে পারে, আর ইনজেস্টেড মানে হচ্ছে কোনোভাবে খেয়ে ফেলতে পারে ওয়াটারের মাধ্যমে, যেটা সেটাও হতে পারে। এইভাবে সাধারণত ন্যানোটক্সিসিটি তৈরি হতে পারে যদি ন্যানো পার্টিকেল আমরা অনেক বেশি ইউজ করি। কিন্তু আলটিমেটলি টক্সিসিটি আসলে কতটুকু এটা এখনো আননো। এটা আহ, কারণ লং টার্ম ইম্প্যাক্ট, এটা হচ্ছে একদিনে তো টক্সিসিটি ডেভেলপ করে না। লং টার্মে হয়তো কারো ক্যান্সার ডেভেলপ করতে পারে বা কারো অন্যান্য কোনো টার্মিনাল ডিজিজ হতে পারে, কিন্তু ওই রোগীগুলোর হিস্ট্রি যদি না নেওয়া হয়, যে সে আসলে কোথায় থাকতো, কি করতো, কি খেত, এটা ছাড়া আসলে এটা বের করাটা মুশকিল। সেই জন্য আলটিমেটলি টক্সিসিটি অফ ন্যানো পার্টিকেল কতটুকু, এটা খুব কেয়ারফুললি কিছু মানুষকে সেপারেট করে তার এনভায়রনমেন্ট সবকিছু চিন্তা না করলে এটা বের করাটা আসলে খুব টাফ। এখন সিলিকন ন্যানো পার্টিকেলের ব্যাপারটা আমরা দেখি। সিলিকন ন্যানো পার্টিকেল যেটা হচ্ছে মোস্ট ইনভেস্টিগেটেড ন্যানো পার্টিকেল ফর এনভায়রনমেন্টাল রিমিডিয়েশন, আমি অলরেডি বলেছি। এবং সিলিকা ন্যানো পার্টিকেলের মেইনলি ইরেগুলার শেপড আমরা বলছি, এবং একে আমরা ফিউজড ফর্মে তৈরি করতে পারি। ফিউজড ফর্ম মানে হচ্ছে ধোয়া ধোয়া থাকবে হাই টেম্পারেচারে। অ্যাগ্রিগেটেড বা অ্যাগ্লোমারেটেড, অ্যাগ্রিগেটেড হচ্ছে কয়েকটা একসাথে মিলে, কয়েকটা তোমার মলিকুলস মিলে চেইনের মতো ফর্ম করে, আরো কয়েকটা চেইন মিলে অ্যাগ্লোমারেটেড ফর্ম তারপরে তৈরি করতে পারে। তো এইভাবে সিলিকা ন্যানো পার্টিকেল আমরা ইউজ করতে পারি। এখন সিলিকা ন্যানো পার্টিকেল সাধারণত দেখা যাচ্ছে যে ন্যাচারালি অকারিং যে মেটেরিয়ালস, যেটা বললাম বালু থেকে বা রকস, ক্লে, যেখানে তারা এমনিতেই থাকে সেখান থেকে আমরা সাধারণত প্রডিউস করতে পারি। তো এখন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা সিলিকাকে যদি ইউজ করতে চাই, যেমন সিলিকা সল। সল মানে কি, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে কলয়েডাল পার্টিকেল গুলা একটা এক্সটেন্সিভ নেটওয়ার্কের মধ্যে ডিসপার্স অবস্থায় থাকে, সেটাকে আমরা সাধারণত সল বলে থাকি। এছাড়া সিলিকা জেল হতে পারে। জেল হচ্ছে ওই যে এক্সটেন্সিভ নেটওয়ার্ক, যেটা মানে পার্টিকেল যখন পার্টিকেলটাকে সল বলছি, আর যেটা নেটওয়ার্ক এক্সটেন্সিভ নেটওয়ার্ক সেটাকে আমরা জেল বলছি। তো দুই ভাবেই আমরা সিলিকা প্রডিউস করতে পারি। এছাড়া ফিউম সিলিকা, একটু আগে ফিউজড সিলিকা যেটা বললাম বা ফিউম সিলিকা, এটার আরেকটা নাম আছে পাইরোজেনিক সিলিকা। হাই টেম্পারেচারে সাধারণত আমরা এটা পেয়ে থাকি। এছাড়া প্রেসিপিটেড সিলিকা, সিম্পল যে র মেটেরিয়ালস গুলো থাকে তার থেকে আমরা প্রেসিপিটেট করে আমরা এটাকে প্রডিউস করতে পারি। তো এখানে প্রাইমারি র মেটেরিয়ালস যেটা হচ্ছে মেইনলি সোডিয়াম সিলিকেট, মানে সিলিকেটের একটা সল্ট থাকতে হবে, অথবা যেটা হতে পারে সিলিকন টেট্রাক্লোরাইড হতে পারে, অথবা অ্যালকক্সি সাইলেন হতে পারে। তোমাকে বিভিন্ন অপশন দিয়েছে, যেখানে সিলিকা র মেটেরিয়ালস হিসেবে থাকলে তাকে আমরা কেমিক্যালি ডিফারেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে সেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী এই যে ডিফারেন্ট ফর্মে সিলিকা প্রডিউস করতে পারি। এখন তো কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। যে একে তো আমরা প্রথমে বলেছি ন্যানোসিলিকা এনভায়রনমেন্টাল রেমিডিয়েশনে ইউজ হয়। এছাড়া বায়োলজিক্যাল সেক্টরে সিলিকার ইউজটা কি সেটা এখানে বলা আছে।
ন্যানোসিলিকা ফার্মাসিতে যেটা হচ্ছে বুস্টার এজেন্ট হিসেবে ইউজ হতে পারে। বুস্টার এজেন্ট বলতে বোঝায় যে মেডিসিনাল কম্পোনেন্টটা আমাদের বডিতে সাপ্লাই দিতে হবে, অনেক সময় সেটা রিলিজ প্রপারলি হয় না যেখানে তার রিলিজ হতে হবে। তখন দেখা যাচ্ছে যে সেখানে যদি কোনো একটা ন্যানো পার্টিকেল দেওয়া হয়, সেই ন্যানো পার্টিকেলটা ইনডিউস করে রিলিজটাকে ফাস্টার করে, বুস্টিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। আরেকটা যেটার নাম এন্টারোজলভেন্ট, এটা আমি বলছি। এটা হচ্ছে এটা একটু ডিটেলস আমরা পড়বো, সেটা পরে বলছি। আর যেটা হচ্ছে সিলিকা ক্যারিয়ার, ড্রাগ ডেলিভারির জন্য ক্যারিয়ার হিসেবে ইউজ হতে পারে। এর আগে আমরা গোল্ড ন্যানো পার্টিকেলস কে যেভাবে বলেছি যে ড্রাগ সে ক্যারি করে নিয়ে যেতে পারে, অথবা সে কি করতে পারে, আহ কোনো একটা জায়গায় ভ্যাক্স তোমার অ্যান্টিবডি অ্যান্টিজেন কোনো কিছু সাপ্লাই দিতে হবে, সেই ধরনের কাজটা সিলিকা দিয়েও করা যায়। এখন এখানে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল বলেছে, লাস্ট ক্লাসে আমরা গোল্ড কোটেড গোল্ড ন্যানো পার্টিকেলের কথা পড়েছিলাম, যে ওর হচ্ছে কি আইআর রেডিয়েশনকে অ্যাবজর্ব করার টেন্ডেন্সি অনেক বেশি, যেটাকে আমরা ফটোথার্মাল ইম্প্যাক্ট বলছিলাম। তো অনেক সময় এই যে সিলিকাকে গোল্ড কোট করে দেখা যায় এই ধরনের ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। তো এটা সাধারণত করা হয় অনেক সময় গোল্ড কোটেড গোল্ডকে ডিরেক্টলি হচ্ছে ইন্ট্রাভেনাস সিস্টেমে যদি কোনো কারণে পাঠানো না যায় ফর সাম রিজন, সিলিকাকে তখন হচ্ছে নন হার্মফুল সিস্টেম বা ক্যারিয়ার হিসেবে ইউজ করে গোল্ডটাকে তার মাধ্যমে ট্রিটমেন্ট প্লেসে পাঠানো হয় যেখানে আমার ট্রিটমেন্ট করতে হবে। এইটা। আচ্ছা, এখন আমি বলছিলাম যে এন্টারোজলভেন্ট কি। প্রথমে এন্টারোজলভেন্ট কি, এটা কি ধরনের জিনিস, এটা আগে বলা আছে। এটা হচ্ছে মেইনলি অ্যাক্টিভেটেড কার্বন অর চারকোল থাকছে, মেইনলি একটা রেজিন যার মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন অথবা চারকোল থাকে। এছাড়া কিছু ইনঅর্গানিক মিনারেল থাকে। এছাড়া পলিমারিক এবং সিলিকন কন্টেইনিং একটা রেজিন হচ্ছে এটা। সিলিকন থাকে, কিছু মিনারেল থাকে, পলিমারিক ম্যাটেরিয়ালস, অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল, এই ধরনের জিনিস নিয়ে একটা পলিমারিক রেজিন আমরা তৈরি করি। এবং এটাকে ওরালি বা ইন্টেস্টিনিয়াল অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করা হয়। তো এটা কি জিনিস, এটা মেইনলি পলিমারিক একটা রেজিন, যাকে আমরা আমাদের বডির ভিতরে যে পলিউটেন্ট গুলো আছে তাকে রিমুভ করার জন্য অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করি। এটা হচ্ছে মেইনলি বায়োলজিক্যাল অ্যাবজর্বেন্ট বলতে পারো। আমরা কেমিক্যাল অ্যাবজর্বেন্টের নাম শুনেছি, এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা অ্যাবজর্বেন্ট যার নাম আমরা বলছি এন্টারোজলভেন্ট। তো এটা হচ্ছে ওরাল ইন্টেস্টিনিয়াল অ্যাবজর্বেন্টও বলা হয়, যেহেতু আমরা এটা ওরালিও দিতে পারি বা ইন্টেস্টিনিয়াল প্লেক্সেও অ্যাবজর্বেন্ট হিসেবে দিতে পারি, এই জন্য একে এন্টার আমরা দুইটা নামই আমরা সাধারণত বলে থাকি। তো এই এন্টারজর্বেন্ট বা বায়োলজিক্যাল অ্যাবজর্বেন্ট যেটা ওরাল ইন্টাস্টেনিয়াল অ্যাবজর্বেন্ট ডিফারেন্ট নামে বলা যেতে পারে। ওরালি অ্যাডমিনিস্টার করা হলে যেটা হয়, যখন গাট বা আমাদের ইন্টেস্টেনিয়াল স্পেস দিয়ে যখন পাস করে, তখন ভেরিয়াস কন্টামিনেন্টেড যে পলিউটেন্ট থাকে সেগুলোকে সে রিমুভ করে ফেলতে পারে। তো এখানে একটা এক্সাম্পলের কথা বলা আছে, এটার নাম হচ্ছে এন্টারোজেল। তোমরা গুগলে সার্চ দিলেই পাবা, এন্টারোজেল পাওয়া যায় অ্যাবজর্বেন্ট। এটা সিম্পল, এটার মেটেরিয়ালসটা কি, পলিমিথক্সি পলিমিথাইল সাইলোক্সেন পলিহাইড্রেট। এই যে দেখতে পাচ্ছ পলিমারিক একটা রেজিন যেখানে সিলিকন আছে, এছাড়া হচ্ছে মিথাইল কার্বনেটেড অ্যামাউন্ট আছে, পলিমারিক মিথাইল আছে, সবকিছু মিলে এটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। তো এটা মেইনলি যেহেতু গাট, আমরা বারবার বলছি মানে তোমার ক্রনিক ডায়রিয়া বা অ্যাকিউট ডায়রিয়া, যে আইবিএস গ্যাস্ট্রিকের যে কথা আমরা শুনি, গাটের প্রবলেম যেহেতু পলিউটেন্ট সে রিমুভ করে, সো মেইনলি অ্যাকিউট ডায়রিয়া বা ক্রনিক ডায়রিয়া যেটা ওই যে আইবিএস এর কারণে হয়ে থাকে, এই ধরনের ট্রিটমেন্টের জন্য আমরা এই অ্যাবজর্বেন্টটা ইউজ করতে পারি, বায়োলজিক্যাল অ্যাবজর্বেন্ট বা এন্টারোজর্বেন্ট। তো এটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাকশন অফ সিলিকন ন্যানোপার্টিকেল। এখন আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য চিন্তা করি, এতক্ষণ বায়োলজিক্যালটা দেখলাম। ন্যানোসিলিকা হচ্ছে কন্টামিনেন্টেড প্রোডাক্ট খুব সহজে অ্যাবজর্পশন বা রিঅ্যাকশনের মাধ্যমে রিমুভ করতে পারে, এটা আমরা অলরেডি এর আগে বলেছি। তো সেটা কেন করতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কিছু বলা আছে। সিলিকার হচ্ছে হাই সারফেস এরিয়া আছে, ন্যানো পার্টিকেল মানে হাই সারফেস এরিয়া। এছাড়া হচ্ছে এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি খুব ভালো। এছাড়া লার্জ স্পেসিফিক রিয়েক্টিভিটিও সে ভালো শো করে, যেখানে আমরা যে কোনো ডাই বা পলিউটেন্টকে রিমুভ করতে চাইলে সেটা ভালো রিয়েক্টিভিটি সাধারণত এক্সপ্রেস করে থাকে।
এছাড়া যেটা হচ্ছে সিলিকা ন্যানো পার্টিকেলের হচ্ছে এর একটা হাইড্রোফিলিক সারফেস। হাইড্রোফিলিক সারফেস কেন বলছে, সিলিকা যদি দেখো এর মধ্যে সিলানল গ্রুপ থাকে, এটা হচ্ছে সিলিকা যদি হয়, সিলিকার সারফেসে হচ্ছে ওএইচ গ্রুপটা থাকে। এই যে টোটাল যে ফর্মটা, এটার নাম হচ্ছে সিলানল গ্রুপ। ওইচ, এই যে SiOH যে গ্রুপটা, সিলানল গ্রুপ, এই সিলানল গ্রুপ থাকার কারণে এটাকে আমরা উইকলি অ্যাসিডিক বলতে পারি। এই যে এইচ যেটা, এটা হচ্ছে H+ হয়ে এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যেহেতু এটা স্লাইটলি অ্যাসিডিক, এটা খুবই রিয়েক্টিভ কম্পোনেন্ট হিসেবে কাজ করে। তো এই জন্য যেটা হয়, তাই এখান থেকে এই এইচটাকে রিমুভ করে দিলে যেহেতু আয়নিক ফর্মে চলে যায়, সে খুব স্বাভাবিকভাবেই সে হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর সাথে বন্ড ফর্ম করে তাকে সিস্টেম থেকে রিয়েকশনের মাধ্যমে রিমুভ করে দিতে পারে। প্লাস এটা হাইড্রোফিলিক হলেও, এটার সুবিধা কি, এই হাইড্রোফিলিক হলেও যেহেতু এই H+টাকে আমরা সহজেই রিমুভ করতে পারি, এটা কেমিক্যাল মডিফিকেশনের জন্য একটা পাথওয়ে খুলে দেয়। এখন হাইড্রোফিলিক আছে, কিন্তু এটাকে আমি চাইলেই হাইড্রোফোবিক বানাতে পারবো। সেটা কিভাবে, কোনো একটা অর্গানিক বা কোনো একটা পলিমারিক চেইন যদি আমরা অ্যাড করে দেই, তাহলেই তো এই সিলিকা হচ্ছে কি হয়ে যাবে, হাইড্রোফোবিক হয়ে যাবে। যদি লং কার্বন চেইন অ্যাড করে দেই এই H+কে রিমুভ করে, এটা যেহেতু সহজেই রিমুভ হয়, তখন এটাকে আমরা হাইড্রোফোবিকে কনভার্ট করতে পারি। সো এখানে একটা মানে আমার ফ্লেক্সিবিলিটি আছে, কোনো কারণে সিস্টেম থেকে যদি কোনো হাইড্রোফোবিক ম্যাটেরিয়ালস রিমুভ করতে হয়, তাহলেও আমরা অ্যাবজর্বেন্ট হিসেবে সিলিকাকে এই জন্য ইউজ করতে পারি যে চাইলেই আমি তাকে হাইড্রোফোবিকে কনভার্ট করতে পারি। আর রিয়েক্টিভ তো আমি বললামই যে সে খুব সহজেই রিয়েকশন করে সিস্টেম থেকে পলিউটেন্ট রিমুভ করে ফেলতে পারে। এখন যেটা হচ্ছে, যেটা বললাম যে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক যেহেতু দুইটা প্রপার্টি আমরা এখানে পাই, এটা খুবই এফিশিয়েন্ট রিমুভিং পলিউটেন্ট সাচ এস ডাইস, মেটালিক স্পিসিস এন্ড পেস্টিসাইডস ফ্রম দা ওয়াটার এন্ড ওয়েস্ট ওয়াটার। এটা গেল। আর যেটা হচ্ছে অ্যাবজর্বেন্ট হিসেবে অলরেডি নন টক্সিক। নন টক্সিক না হলে আমরা কি বায়োলজিক্যাল যে ট্রিটমেন্টটা করেছি সেখানে আমরা ইউজ করতে পারতাম না। আচ্ছা, আর যেটা হচ্ছে এটা কম্পারেটিভলি কস্ট ইফেক্টিভ, এবং কস্ট ইফেক্টিভ হওয়ার কারণ আছে, কারণ র মেটেরিয়াল আমরা যেগুলো ইউজ করছি এগুলো তো সব ন্যাচারালি অ্যাভেলেবেল, তাই না? সিলিকা, কোয়ার্টজ, এগুলো সেই জন্য এটা কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ। এখন কিভাবে প্রিপেয়ার করা যাবে এই ন্যানোসিলিকা? ন্যানোসিলিকা প্রিপেয়ার করার জন্য দুইটা প্রসেসের কথা বলা আছে। একটা হচ্ছে সল জেল প্রসেস, আর একটা হচ্ছে ফ্লেম সিনথেসিস প্রসেস। একটা একটা দেখি। তো সল জেল প্রসেস যেটা, এখানে মেইনলি সিলিকা ন্যানো পার্টিকেল তৈরি করে কলয়েডাল হিসেবে, তারপরে সেটা একটা বড় জেল নেটওয়ার্কে ডিসপার্স অবস্থায় থাকবে। তারপর এটা ফাইনালি অ্যাগ্রিগেটেড ফর্মে চলে যায়। আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এখানে মেইনলি হাই পিউরিটি প্রোডাক্ট পাওয়া যায়, এবং এখানে আমি চাইলে কম্পোজিশন কত পার্সেন্ট সিলিকা আমি কিভাবে তৈরি করবো সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে জেনারেলাইজড একটা ফ্লো চার্ট। এটার হচ্ছে তোমার, এটার স্লাইডটা একটু চেঞ্জ, আমি স্লাইডটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। এই স্লাইডটা তোমাদের আগের যেটা প্রোভাইড করা আছে গুগল লিংকে, গুগল ক্লাসরুমে, সেটার সাথে নাও মিলতে পারে। বাট এটার যে পেপার থেকে নেওয়া আছে ওই পেপারটা সেম, ওখানে যে পেপারটা আপলোড করা আছে ওটা দেখতে পাচ্ছ, সমস্যা নেই। আচ্ছা, এখন প্রিপারেশনের জন্য এটা খুব সিম্পল। যেটা হচ্ছে এই যে TEOS মানে টেট্রা ইথাইল অর্থোসিলিকেট, আমরা সিলিকার একটা কম্পাউন্ড সাধারণত নেই। তো সেইটা হচ্ছে টেট্রা ইথাইল অর্থোসিলিকেট একটা কম্পাউন্ড নিব। নেওয়ার পরে হাইড্রোলাইসিস করবো। হাইড্রোলাইসিস মানে ওয়াটারের সাথে রিয়েক্ট করবে, কিছু ক্যাটালিস্ট থাকতে পারে, সলভেন্ট থাকতে পারে, রিয়েক্ট করে কলয়েডাল সিলিকা ফর্ম করে। কলয়েডাল সিলিকা ফর্ম করার পরে উইথ টাইম, আমরা যখন টাইম দিতে থাকবো, এই সিলিকা গুলো একটা আরেকটার সাথে অ্যাগ্লোমারেটেড হয়ে যাবে। হয়ে তারপরে হচ্ছে জেল নেটওয়ার্ক মানে একটা ডিসপার্সিভ নেটওয়ার্ক ফর্ম করবে, যাকে আমরা ড্রাইং এবং ক্যালসিলেশন করে বাল্ক সিলিকা পাউডার পেতে পারি। এটা সিম্পল ফ্লো চার্ট, এটা হচ্ছে তার ডিটেল একটা দেখানো আছে। ইনিশিয়াল স্টেজে যেটা হয়, তোমার আর্লি স্টেজে হাইড্রোলাইসিসের মাধ্যমে এই যে সিনালল গ্রুপ থাকছে, একটা মনোমার ফর্ম করে। তারপরে হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন মানে তোমাদের যদি মনে না থাকে, কোনো একটা মলিকুলস থেকে ওয়ান মলিকুলস অফ ওয়াটার বের করে দেওয়াই তো কনডেনসেশন। এরকম দুইটা মলিকুল যদি পাশাপাশি নাও,
SiOH প্লাস SiOH এবং OH SI, এখান থেকে এক মলিকুলস অফ ওয়াটার যদি বের করে দাও তাহলে এরকম একটা ফর্ম চলে আসে না, মানে কনডেন্স হয়ে গেল, দুইটা মলিকুল একে অপরের সাথে কনডেন্স হয়ে গেল। তো এতে করে যেটা হয়, এই ফর্মে যখন ছিল, SiOH ফর্মে যখন ছিল তখন ডিসপার্স কলয়েডাল পার্টিকেল ছিল, যেটাকে আমরা মনোমার বলছিলাম। তারপরে কনডেনসেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে কয়েকটা মলিকুলস একসাথে হয়ে ডাইমার টাইমার একসাথে হয়ে হয়ে এরকম একটা নেটওয়ার্ক ফর্ম করছে, এই যে বড় বড় পার্টিকেল তৈরি হয়ে গেল। এছাড়া অ্যাট এ টাইম আমরা এই পার্টিকেল গুলাকে টাইম যখন দিতে থাকবো, সিলিকন ন্যানো পার্টিকেল এই যে জেলের মতো এরকম নেটওয়ার্ক ফর্ম করে ফেলবে। এটাই হচ্ছে বেসিক্যালি ন্যানো সিলিকা প্রিপারেশনের টেকনিক্স। এখানে রিয়েকশন স্টেপ গুলো দেয়া আছে। তোমার আমার যে তোমার নাম ছিল, এটার নাম কি ছিল, টেট্রা ইথাইল অর্থোসিলিকেট। টেট্রা ইথাইল অর্থোসিলিকেট মানে হচ্ছে এই যে দেখো সিলিকেট আছে, এই যে অর্থ হচ্ছে অক্সিজেনের জন্য, আর এটা হচ্ছে ইথাইল। তো টেট্রা ইথাইল অর্থোসিলিকেট, এই যে ফোর যেটা আছে। তো তোমরা তো জানো সিলিকনের হাত কয়টা, চারটা। তো এইভাবে চারটার মধ্যে তিনটাতে এই যে অর্থোসিলিকেট প্রত্যেকটাতে যদি থাকে C2H5 থাকার পরে, তাহলে তোমার এখানে হাইড্রোলাইসিসের কারণে চারটা ছিল তো, চারটা থেকে একটাকে রিমুভ করে দিয়ে একটা OH গ্রুপ এখানে অ্যাড হয়ে যাবে এই যে হাইড্রোলাইসিসের কারণে, এবং একটা অর্থোসিলিকেট সরি অক্সি ইথাইল গ্রুপ বের করে দিচ্ছে, সেটাতে আরেকটা হাইড্রোজেন গিয়ে এই যে এখানে ইথানল তৈরি করে নিচ্ছে হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে। তখন যেটা হচ্ছে আমার আলটিমেটলি এই যে ফর্মটা আসছে, এই ফর্মটা দেখতে কেমন, এই যে তিনটা হাত এখানে সিলিকনের, চারটা হাতের মধ্যে তিনটা হাত, এই তিনটা হাতে কি থাকবে, অর্থোসিলিকেট সরি অক্সি ইথাইল যে গ্রুপটা, সেই গ্রুপটা থাকবে এই তিনটা হাতে। আর এই পাশে হচ্ছে তোমার OH গ্রুপটা আছে। তো এটা অল ওভার হচ্ছে সিলানল গ্রুপ। এবং পাশাপাশি দুইটা সিলানল গ্রুপ থাকলে কনডেনসেশনের মাধ্যমে আমরা একটু আগে যেটা দেখলাম, একটা ওয়াটার মলিকুল রিমুভ হয়ে গেলে পাশাপাশি দুইটা সিলিকা একসাথে মিলে একটা ডাইমার ট্রাইমার ফর্ম করতে পারে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল। তো একইভাবে যেহেতু এই সিনালন গ্রুপ বাদেও এই তিনটা হাতে কি ছিল, অক্সি ইথাইল গ্রুপ ছিল। তো এরকম একটা অক্সি ইথাইল গ্রুপ আর একটা সিনালর গ্রুপ পাশাপাশি থেকে এখান থেকে একটা ইথানলও কি রিমুভ করতে পারে, যেটাকে আমরা অ্যালকোহল কনডেনসেশন বলতেছি। ওয়াটার বের করে দিলে ওয়াটার কনসেন্ট্রেশন, আর হচ্ছে অ্যালকোহল বের করে দিলে অ্যালকোহল কনডেনসেশন বলে। করলেও একই রেজাল্ট থাকতেছে, পাশাপাশি দুইটা সিলিকা মিলে একটা ডাইমার বা ট্রাইমার ফর্ম করতে পারে। তো এটা হচ্ছে বেসিক রিয়েকশন স্টেপ। আলটিমেটলি এখানে কি হয় সেটা এখানে একটু ভেঙে দেখানো আছে। তো এইভাবে সাধারণত সিলিকা একটা দুইটা করে করে প্রথমে মনোমার, কলয়েডাল যেটা সল, সেখান থেকে ডাইমার ট্রাইমার, তারপরে সেখান থেকে যেটা হয় একটা জেল নেটওয়ার্ক ফর্ম করে থাকে। তো এখন এটা গেল সল জেল নেটওয়ার্ক যেটা, সেটা এখন পাইরোজেনিক বা ফিউম সিলিকা যেটা, সেটা তৈরি করার জন্য এখন আমরা কি করতে পারি। ফিউম সিলিকা আমি বলেছিলাম এটা হাই টেম্পারেচারে প্রডিউস হয় এবং হচ্ছে গ্যাসের মতো। তো এখানে গ্যাস ফেজে যেহেতু প্রডিউস হয় এবং হাই টেম্পারেচারে থাকে, তো এই ক্ষেত্রে তোমার ভোলাটাইল র ম্যাটেরিয়ালস লাগে। হ্যাঁ, তো এখানে কি করে মেইনলি হাইলি ডিসপার্স সিলিকন ন্যানো পার্টিকেল তৈরি করা যায় ভোলাটাইল সিলিকন টেট্রাক্লোরাইড থেকে বাই ফ্লেম হাইড্রোলাইসিস। দেখো এতক্ষণ আমরা হাইড্রোলাইসিস বলতে ওয়াটার বলছিলাম, ফ্লেম হাইড্রোলাইসিস বলার কারণ হচ্ছে তুমি এটা বুঝতে পারবা যে এখানে হাই টেম্পারেচার দেওয়া হবে এর রিয়েকশনের জন্য। তো এখানে যেটা করছে মেইন কম্পোনেন্ট হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, যেটা ভ্যাপোরাইজড হয়ে যাচ্ছে হাই টেম্পারেচারে, এবং একে যখন ড্রাই এয়ার আর হাইড্রোজেনের সাথে মিক্স করা হবে, এটা হাইড্রোলাইজ হয়ে হাই টেম্পারেচারে তখন তোমাকে সিলিকা দিয়ে থাকবে। তো এটার একটা ফ্লো ডায়াগ্রাম, এটাও পেপারটা তোমাদের দেয়া আছে, পেপারের মধ্যে তোমরা ওই পেপার থেকে ডিটেলসটা দেখতে পারবা। তো এখানে সিলিকন টেট্রাক্লোরাইড যেটা তোমার এই যে আমার যেটা ফ্লেম হাইড্রোলাইসিসের জন্য যে রিয়েকশন স্টেজ, সেই একটা টর্চের মতো থাকে যেখান থেকে আমরা হাই এই যে ফ্লেম প্রডিউস করে থাকে। তো এখানে সিলিকন টেট্রাক্লোরাইড গেল, তারপরে হাইড্রোজেন অক্সিজেন দুটোই সাপ্লাই দেওয়া হয়। অনেক জায়গায় হচ্ছে এয়ারও সাপ্লাই দেওয়া হয়, কারণ কি এয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে।
নাইট্রোজেন ইনার্ট এনভায়রনমেন্ট, যেহেতু হাই টেম্পারেচার প্রডিউস হয়, অনেক সময় আগুন লেগে যেতে পারে। তো নাইট্রোজেন থাকলে আগুন লাগার টেন্ডেন্সিটা কম থাকে, এই জন্য অনেক সময় এয়ারও দেওয়া হয়, যে অক্সিজেন যেহেতু লাগবেই, অক্সিজেন প্লাস হচ্ছে নাইট্রোজেন দুটোই দেওয়া হলো। বাট অনেক সময় অক্সিজেন যেহেতু ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, তখন এক্সট্রা অক্সিজেনও সাপ্লাই দিতে হতে পারে। তো এখানে রিয়াকশন করে এই ফ্লেম থেকে হচ্ছে আমরা ফিউম সিলিকা পাই। তো সেটার ডিটেলসটা দেখি আমরা ফ্লেমে কিভাবে হয়। এই যে এটা হচ্ছে এই যে ফ্লেমের মধ্যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এইখান থেকে হচ্ছে এখানে দেখাচ্ছে যেখানে সিলিকন টেট্রাক্লোরাইড, হাইড্রোজেন, অক্সিজেন শুরুতে যখন ইনডিউস করে, ফ্লেম যত এদিকে যেতে থাকবে টেম্পারেচার তত বাড়তে থাকবে। তোমার শুরুতে মলিকুলস তৈরি করে সিলিকন ডাই অক্সাইডের ছোট ছোট মলিকুলস। তারপরে হচ্ছে প্রোটো পার্টিকেল বলছে, কয়েকটা পার্টিকেল মিলে মিলে ছোট ছোট মলিকুলস মিলে কয়েকটা ছোট ছোট পার্টিকেল তৈরি করে। এরা আরো হচ্ছে, এগুলো আবার স্টেবল না, এরা হচ্ছে কাম ব্যাক করতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এরপরে প্রাইমারি পার্টিকেল তৈরি হয় আরেকটু বড় সাইজ। এদিকে কিন্তু টেম্পারেচার বাড়ছে, অলরেডি 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার। তারপরে এখান থেকে কিছু অ্যাগ্রিগেট ফর্ম করে, এই পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে লেগে এরকম অ্যাগ্রিগেট ফর্ম করে ছোট ছোট। এই অ্যাগ্রিগেট গুলা একটা আরেকটার সাথে বন্ড ফর্ম করে এরকম একটা অ্যাগ্লোমারেটেড স্ট্রাকচার তৈরি করে। এই জিনিসটা দেখতে ধোয়া ধোয়া, যেটাকে আমরা ফিউম সিলিকা বা ফিউজড সিলিকা বলছি। তো এক্ষেত্রে এখানেও আলটিমেটলি এই ফিউমটা তাহলে কোথা থেকে আসছে, তুমি রিয়েকশনটা দেখো। সিলিকা, এখান থেকে সিলিকন টেট্রাক্লোরাইড, হাইড্রোজেন, অক্সিজেন মিলে রিয়েক্ট করে সিলিকন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে HCl ও কিছু তৈরি করছে। যেহেতু হাই টেম্পারেচার থাকছে, তো এই সিলিকন ন্যানো পার্টিকেল গুলা যেহেতু ন্যানো, তো ওই হাইড্রোজেনের, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ইয়েটা আর কি বলে ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে, তো সবগুলো মিলে হচ্ছে আমরা একটা ফিউম শেপের সিলিকা সাধারণত এভাবে পেয়ে থাকি। আচ্ছা, তো এই পাওয়ার পরে এখন আমরা অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা ডাইয়ের কথা বলছিলাম, ডাইয়ের ক্ষেত্রে কি হয়। পলিউটেন্টের ক্ষেত্রে ডাইকে কেন ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এটা তুমি চোখে দেখলেই বুঝতে পারবা। কোনো জায়গা থেকে ডাই রিমুভ হয় নাই মানে তোমার পানির কালার চেঞ্জ হয়ে যাবে। খুব স্মল অ্যামাউন্ট অফ ডাইও যদি থাকে সেটা হচ্ছে ভিজিবল, এবং less than 1 ppm ও দেখা যাচ্ছে, অনেক ডাইকে দেখা যাচ্ছে। এই জন্য এটাকে আমাদেরকে অবশ্যই ট্রিট করতে হবে, কারণ ডিওইর কিছু ক্রাইটেরিয়া সেট করা থাকে। সেই সেট করা অনুযায়ী তুমি যদি দেখেই বুঝতে পারো ওয়াটার কন্টামিনেন্ট, তাহলে তো হবে না। সেজন্য আমাদেরকে একে তো এনভায়রনমেন্টকে বাঁচাতে হবে, অনেকে ফাঁকি দিতে চায় দেখা না গেলে, বাট এটা দেখা যাবে, এটাকে ট্রিট করতেই হবে। তো এখন ডাই কন্টামিনেশন সাধারণত কোথা থেকে হতে পারে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে, টেক্সটাইল থেকে আসতে পারে, পেপার, প্লাস্টিক, কসমেটিক্স, সব জায়গায় ডাই প্রডিউস হতে পারে বিভিন্ন কেমিক্যাল থেকে। তো এখন ইম্প্যাক্ট কি হচ্ছে, এটা আমি বললাম যে এটা ভিজুয়ালি, একে তো তুমি স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ডিওই মিট করতে হলে রিমুভ করতে হবে। এছাড়া এটার যে ইম্প্যাক্ট মানুষের বা অন্যান্য অ্যানিমালস এর উপরে, সেটার জন্য একে রিমুভ করতে হবে। তো লার্জ অ্যামাউন্ট অফ ডাই যেটা প্রডিউস হয়, আমি অলরেডি এটার কথা বলে ফেলেছি যে এনভায়রনমেন্টাল পলিউটেন্ট গুলো কি ধরনের কন্টামিনেন্ট করে থাকে, যে মেরিন লাইফের জন্য হার্মফুল, বা তোমার স্কিনে যদি যায় বা তুমি ইনহেল করে ফেলো, তাহলে ক্যান্সার, মিউটেশন, ডার্মাটাইটিস, এই ধরনের ডিজিজ গুলো প্রডিউস হতে পারে। তো এখানে আলটিমেটলি হিউম্যানের কথা বলা আছে, হিউম্যানের জন্য কি হার্মফুল। এছাড়াও যেটা হচ্ছে অ্যাকোয়াটিক লাইফ, ওদের যেটা হার্ম যেটা হতে থাকে, তারা বেশি যদি অ্যাবজর্ব করে ফেলে, তাহলে কি করবে, তারা সানলাইটকে রিফ্লেক্ট করে ফেলবে। রিফ্লেক্ট করে ফেললে তাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টের জন্য যে ক্ষতি হয়, তখন আর তারা ফটোসিনথেসিসের মাধ্যমে ফুড তৈরি করতে পারবে। সো দে ক্যান নট সার্ভাইভ। এক হচ্ছে অ্যাবজর্ব করে তাদের, হিউম্যানের যেমন ক্যান্সার হতে পারে, ক্ষতি হতে পারে, এটা ছাড়াও অ্যাকোয়াটিক প্ল্যান্টের, অ্যানিমালস এর পাশাপাশি প্ল্যান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিসটা সাধারণত ইম্প্যাক্টেড হতে পারে। তো এই জন্য আমাদেরকে ডাই রিমুভ করতে হবে। ডাই রিমুভ করার জন্য সিলিকা ন্যানো পার্টিকেল দিয়ে অ্যানায়নিক ডাইকে রিমুভ করতে পারে। অ্যানায়নিক ডাই মানেই হচ্ছে তুমি এখান থেকে মানে যে ডাই ম্যাটেরিয়ালস গুলা হচ্ছে অ্যানায়ন, তোমার এইগুলা হচ্ছে সিলিকার সাথে বন্ড ফর্ম করে সে সিস্টেম থেকে রিমুভ হয়ে যেতে পারে। সিলিকা বেসড অ্যাডসর্বেন্টস আর অফ পার্টিকুলার ইন্টারেস্ট। আচ্ছা, কেন এটা বলছে, থার্মাল এবং কেমিক্যাল স্টেবিলিটি অনেক বেশি,
লার্জ সারফেস এরিয়া, হাই মেকানিক্যাল রেজিস্ট্যান্স, মানে তাদের কেন আমরা ইউজ করব এই জিনিসটা আবারও এখানে বলা আছে। এছাড়া সারফেস মডিফিকেশন, এটা সম্ভব, আমরা দেখেছি অলরেডি সিলানল গ্রুপ আছে এবং সেখান থেকে আমরা খুব সহজে একে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারাইজেশন করতে পারি, করে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস এ কনভার্ট করে তাকে আমরা ডিফারেন্ট স্পেসে ইউজ করতে পারি। ওকে, তো এই ছিল আজকের। আই বিলিভ শুড বি ফাইন। তোমাদের এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? না আচ্ছা। ম্যাডাম, সেইরকম কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, সেরকম কোনো প্রশ্ন নাই ম্যাডাম। তাহলে তোমাদের সিটির কথা যেটা বলছিলাম, তোমাদের সিটি সিলেবাস হচ্ছে এই যে ন্যানো পার্টিকেলস, যে দুইটা লেকচার দিলাম, সেই দুইটা লেকচারের উপরে নেক্সট উইকে তোমরা সিটি দিতে চেয়েছিলে, আমি কোশ্চেন পাঠিয়ে দিব।